trial recording Okay. started. বিসমিল্লাহ। আসছ তো না? না, মরে গেছি। Hello. ঠিক আছে। So first question হচ্ছে what is ACT and what does it stands for and purposes of ACT? আচ্ছা, সবগুলোর আনসার আমি একভাবেই দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে বেসিক্যালি এসএটি হচ্ছে বিদেশের ইউনিভার্সিটি যখন অ্যাপ্লিকেশন দেখবে তখন হচ্ছে এটা একটা পরীক্ষা। এটা নিলে কিছু একটা হয়। এখন কি হয়? বাংলাদেশে কিরকম? বাংলাদেশে হচ্ছে একটা অ্যাডমিশন টেস্ট হয়, ওইটার উপর বেস করে সব কিছু হয়। ওই বুয়েটের পরীক্ষা পাস করলে মানে একদম ভালো পাইলে বুয়েটে টিকলো, না পাইলে টিকলো না। বাইরের ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ইজ ভেরি ডিফারেন্ট ইন দ্য সেন্স যেখানে অনেক কিছু কনসিডার করে। তুমি এসে কি দিচ্ছ, পার্সোনাল এসে একটা জিনিস আছে, রেকমেন্ডেশন লেটার, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ওখানের মধ্যে সবগুলো তো করবে। এখন ওরা কেমনে অ্যাডমিশন টেস্ট নিবে, যে কিভাবে বুঝবে যে তোমার ব্রেইন কত ভালো, মেধা কত ভালো? ওইটা বুঝার জন্য দুইটা উপায় থাকে। একটা হচ্ছে হয়তো তোমার এই এসএসসি, এইচএসসি বা তোমার ওই হোয়াট এভার তোমার একাডেমিক স্কোরস, এগুলো যদি ওরা ট্রাস্ট করে, বাংলাদেশি স্কুল ট্রাস্ট নাও করতে পারে। দের ইজ আ বেটার ওয়ে যেখানে হচ্ছে ওরা ট্রাস্ট করতে পারে জিনিসটা, সেটাকে বলে একটা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, অ্যান্ড এসএটি ইজ ওয়ান অফ দেম। আরো আছে এসিটি, একটা আছে এসএটি, এসিটি সাউন্ডস ভেরি সিমিলার। সো এসএটি ইজ ওয়ান অফ দ্য স্ট্যান্ডার্ডাইজ টেস্ট। নামটা ফুল ফর্মটা হচ্ছে ভুলে গেছি, স্কলাস্টিক অ্যাসেসমেন্ট টেস্ট অর হোয়াট এভার, এটাই। অ্যান্ড আই গেস সব আনসার তো বলে দিছি। পারপাস হচ্ছে বেসিক্যালি হচ্ছে তোমার মেধা যাচাই করা তোমার বাইরের ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন করার সময়। বাট অফকোর্স লেট মি রিপিট, এটা ইজ নট দ্য অনলি থিং। দিস ইজ নট দ্য অনলি থিং যে ইউনিভার্সিটি ফোকাসেস অন। ইন কন্ট্রাস্ট টু বুয়েট, চুয়েট, বাংলাদেশে যারা ইউনিভার্সিটি আছে ওরা খালি তোমার মেধাটাই দেখবে, আচ্ছা পরীক্ষায় কত পাও এটাই দেখবে। বাট বাংলাদেশে অ্যাডমিশন টেস্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন্স থাকে, তারপরে ডিপেন্ডিং অন তোমাকে বাংলা গদ্যের প্রশ্ন দিবে যে কার শার্টে কয়টা বোতাম ছিল, অনেক টাইপের কোয়েশ্চেন থাকতে পারে। এসএটি ইজ লাইক আ মেধার মেট্রিক, যে আচ্ছা কত ভালো মেধা। এখন ওটা যাচাই করে কি কি ওয়ে আছে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন এক, যেটা হচ্ছে ইংলিশ সেকশন, রিডিং রাইটিং এখানে আছে। আর একটা হচ্ছে তোমার ম্যাথের কম্প্রিহেনশন। ম্যাথ ইজ লাইক দ্য ভেরি ইউনিভার্সাল স্ট্রাকচার যেটার মাধ্যমে মানুষ বুঝতে পারে আচ্ছা কে কত মেধার দিক দিয়ে ভালো। সো এসএটি হচ্ছে বেসিক্যালি দুইটা জিনিস, ম্যাথ আর ইংলিশ, দ্যাটস ইট এসএটি। আর এখন বাংলাদেশি অ্যাডমিশন টেস্ট তো গেল, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এসএটি অ্যান্ড এসিটি? কারণ আরো স্ট্যান্ডার্ডাইজ টেস্ট আছে, মানে অনেক ইউনিভার্সিটি এসিটিও নেয়ার অপশন খোলা রাখে। বেসিক্যালি ডিফারেন্সটা তেমন কিছু একটা নাই। ইউনিভার্সিটি যে কোনো একটা স্কোর পাইলে ওরা বুঝতে পারে যে আচ্ছা এসিটি 1500-এর উপরে স্টুডেন্ট নিশ্চয়ই ভালো, এসিটি 30-এর উপরে স্টুডেন্ট নিশ্চয়ই অসাধারণ ভালো, এসিটি মানে 31, সো 30 মানে তো সম্ভব ভালো, যেটাই হোক। তো আচ্ছা নাকি 36 ভুলেছি। এসিটি আর এসএটির মাঝখানে ডিফারেন্স হচ্ছে স্ট্রাকচারে। এসএটিতে হচ্ছে দুইটা সাবজেক্ট, ম্যাথ, ইংলিশ। এসিটিতে প্রবাবলি 4টা সাবজেক্ট, আমি ভুলে গেছি, ম্যাথ, ফিজিক্স, এটা মানে এসিটিতে আরো লাইক সায়েন্টিফিক কোয়েশ্চেনস আরো বেশি থাকে, which is like totally up to you, তুমি কি পছন্দ করো নাকি পছন্দ করো না এগুলা। আই লাইক পার্সোনালি আই প্রেফার ম্যাথ এন্ড ইংলিশ বিকজ হুদাই সেম জিনিসটা প্রমাণ করার জন্য আমাকে আরো সায়েন্স, বায়োলজি এগুলো পড়া লাগতেছে। How long does it take preparation for the SAT and the time to required to publish the results and question format? প্রিপারেশন নেওয়ার টাইমিংটা অফকোর্স পিপল টু পিপল ডিফার করবে। এখন কেউ যদি ক্লাস 11-এ এসএটি দেয় ওর জন্য হয়তো ডিফিকাল্টি একরকম, কেউ যদি ক্লাস 12-এ এসএটি দেয়, কেউ এইচএস এর পর দেয়, তার জন্য ডিফিকাল্টি একরকম। যার জন্য বেশি ডিফিকাল্ট তার জন্য মোস্ট লাইকলি বেশি দিন সময় নেওয়া উচিত। যেমন আমার ক্ষেত্রে প্রবাবলি 3 মাস 4 মাস প্রিপারেশন নিয়েছিলাম, তেমন হেভি প্রিপারেশন অনেক সময় নেওয়া লাগে না এই আর কি। বাট ডেডিকেটেড প্রিপারেশন নিতে কতক্ষণ লাগতো? তো মানে ডেডিকেটেড প্রিপারেশন নিতে আই ডোন্ট নো, আমি আনুমানিক anywhere between 3 months should be good. Like I would say 3 months average বলা যায়। আচ্ছা যদি মনে কর কেউ 9-10 থেকে শুরু করছে তখন, মানে সে যদি 9-10 থেকে কেউ শুরু করা উচিত, যদি তার ভিশন থেকে চলে যাওয়া, মানে সে যদি ইচ্ছা করে যদি চলে যেতে 9-10 থেকে কেউ যদি শুরু করে, আই উড সে যে স্যাটের কিন্তু লাইক পড়াশোনা বেশি ডিফিকাল্ট না, 9-10 এর বাচ্চা কাচ্চাও পারবে। ওদের জন্য হয়তো 6 months, a year
একটু কষ্ট করলে ওরা হয়ে যাবে। বাট আই ডোন্ট সি দ্য পয়েন্ট এত আগে থেকে দৌড়াদৌড়ি করার। বুঝতে পারছি। আর রেজাল্ট দিতে কতদিন লাগে? এটা কি কলেজ টু কলেজ ভ্যারি করে নাকি? না, রেজাল্ট দিতে আমি ঠিক শিওর না কি মানে কি ফ্যাক্টরস আছে এখানে, বাট উইদিন আ মান্থ ইট শুড বি অ্যাভেলেবল। এক মাসের ভিতরে। আর মানে এক্সামটা দিতে হয় কোথায়? মানে এটা কি কোনো এক্সাম আচ্ছা, বোর্ড আছে? সো যেহেতু এটা একটা স্ট্যান্ডার্ডাইজড টেস্ট, সো যারা হচ্ছে এসএটির কলেজ বোর্ড যারা হচ্ছে এটাকে রেগুলেট করে, ওরা হচ্ছে কিছু ভেনিউ সিলেক্ট করে রাখে যে বাংলাদেশে এই জায়গায় ভেনিউ থাকবে, আমাদের নেপালে এই স্কুলে ভেনিউ পড়বে, মানে বিভিন্ন দেশে বিভিন্ন ভেনিউর সেট থাকে, ওখানে হচ্ছে ওরা কোয়েশ্চেন পাঠায় সবকিছু করে। তো ঢাকা, চট্টগ্রাম, আমি আর কোথায় কোথায় ভেনিউ আছে জানি না। সো চট্টগ্রামে যেরকম প্রবলি 2টা স্কুল আছে, সিজিএস আর আরেকটা কি ভুলে গেছি, হয়তো একটাই আছে, হয়তো সিজিএস, আমি হয়তো ভুল বলতেছি। বাট এর ডিফারেন্ট ভেনিউ সেট থাকে। বেসিক্যালি তুমি যখন রেজিস্ট্রেশন করতে যাবা স্যাটের প্ল্যাটফর্মে, তোমার লোকেশন অনুযায়ী সবচেয়ে ক্লোজেস্ট ভেনিউটা তুমি সিলেক্ট করবা। এন্ড ওদের ডেটসও থাকে। স্যাট হচ্ছে এভরি মান্থ একটা ডেট পড়ে, এন্ড মোটামুটি স্ট্যান্ডার্ড এভরি মান্থ প্রত্যেক ভেনিউতেই আই গেস প্রত্যেক ভেনিউতে হওয়ার কথা। এভরি মান্থ হচ্ছে অ্যাসিটি ডেটস থাকে, এন্ড ওই ডেটস অনুযায়ী ভেনিউ হচ্ছে সিলেক্ট করা লাগে। এখন একটা জিনিস, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন আগে আগে করা ভালো, কারণ ভেনিউ অনেক সময় শেষ হয়ে যায় সিটস। সো বুঝতে পারছি। আচ্ছা, জারিফ একটা কোশ্চেন করছে, হিজ ফ্রম ক্লাস 9, মানে ও একটা কোশ্চেন করছে, ভাইয়া হাউ ক্যান আই প্রিপেয়ার এন্ড হাউ মেনি টাইমস ক্যান আই অ্যাপ্লাই ফর এসএটি? আচ্ছা, এসএটি কতবার দিতে পারবা এটা ডিপেন্ড করে তোমার বাজেট কত। তোমার যদি ইনফিনিট মানি থাকে, তুমি প্রত্যেক মাসে একটা একটা এসএটি পরীক্ষা দিতে পারবা, কোনো সমস্যা নেই। আমরা বাঙালি মানুষ, আমাদের একটু টাকা পয়সার কমতি আছে। সো আইডিয়ালি ইউ কুড লাইক, মানে ইন থিওরি তুমি সবসময় এসএটি দিতে পারবা, প্রত্যেক মাসে দিতে পারবা। বাট আইডিয়ালি তুমি হয়তো 2বার 3বার দিতে পারো, তোমার যদি স্কোর আপ টু এক্সপেকটেশনস না হয়। এন্ড আরেকটা জিনিস, সেটা হচ্ছে বাংলাদেশে যেরকম রিটেক নিলে মানুষ অন্য চোখে দেখে, স্যাটে এরকম কিছু নাই। তুমি যদি 5টা এক্সামও দাও কোনো সমস্যা নাই, অ্যাজ লং অ্যাজ ইউ হিট আ সার্টেন থ্রেশহোল্ড। আমি শিওর না সব কলেজ কি এরকম করে কিনা, বাট কিছু কলেজ আছে যারা হচ্ছে তোমার পাস যতগুলো এসএটি নিছে ওখানের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট মার্কসটাই পাঠাইলে ওরা কনসিডার করবে সেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেম কোশ্চেন ফ্রম জারিফ, মানে এখানে একটা কোশ্চেন ও করছে যে ভাইয়া কস্ট কত ফর দ্য এসএটি এক্সাম? আচ্ছা ওয়েট, ক্যান আই অ্যাড, এর আগের কোশ্চেনে প্রবাবলি জিজ্ঞেস করছিল হাউ ক্যান আই প্রিপেয়ার, রাইট? হ্যাঁ, হাউ ক্যান আই প্রিপেয়ার ওখানের মধ্যে। এটা তো লম্বা কোশ্চেন। আচ্ছা, এখন জিজ্ঞেস করতেছে মানে কস্ট কত এন্ড মানে কস্ট এন্ড এক্সপেন্সেস অফ এসএটি এক্সাম, মানে ওভারঅল কি কি লাগে, মানে কোচিং, তারপর হচ্ছে তোর এক্সাম ফিস পর্যন্ত, মানে কলেজ অ্যাডমিশন পর্যন্ত। আচ্ছা, একটা জিনিস বলি, সেটা হচ্ছে কোচিং এর মানে এসএটির প্রিপারেশনের জন্য আলাদা কোচিং এ ভর্তি হয়ে পরীক্ষা দেওয়াটা ইজ লাইক অ্যান অ্যাডিশনাল কস্ট। এটা দিতে হয় কথা নাই। যেমন আমি কোনো কোচিং এ ভর্তি হই নাই, আমি অনেক ফ্রেন্ড চিনি যারা, আচ্ছা অনেক ফ্রেন্ড চিনি কিনা জানি না, বাট কিছু ফ্রেন্ড চিনি যারা কোচিং এ ভর্তি হয় নাই। আর কিছু ফ্রেন্ড আছে ওরা বই কিনছে, ওরা কোচিং ভর্তি হয়েছে। এখন আপ টু ইউ, তুমি কত খরচ করতে পারো, কি কি রিসোর্স তোমার জন্য লাগবে। ফর এক্সাম্পল স্যাটের কিন্তু ম্যাক্সিমাম রিসোর্সেস অনলাইন পাওয়া যায় ফর ফ্রি। আমি যে রিসোর্সগুলো ইউজ করছি এগুলো ছিল ফর ফ্রি। আমি হচ্ছে জাস্ট গিয়ে অনলাইন এক্সামস দিতাম, ওখানের মাধ্যমে আমি মোটামুটি একটা ভালো প্রিপারেশন হয়ে যেত যে কিভাবে পড়াশোনা করবো, কিভাবে বেটার অ্যাপ্রোচ করবো। সো ইটস কমপ্লিটলি আপ টু ইউ। স্যাটের রেজিস্ট্রেশন ফি ইজ সামথিং দ্যাট হ্যাজ টু বি প্রোভাইডেড, হোয়াট এভার ইংলিশ উঠাই ফেলছি। স্যাটের রেজিস্ট্রেশন ফি হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমার কত, এখন আমার ছিল প্রবাবলি সামথিং 10,000 টাকা আমার মনে আছে। 10,000 টাকা বাংলাদেশে কত হয়? $10। বাসাটা বাংলাদেশে $100 না? $100 মানে 99 বা $95। হ্যাঁ, সো আমার টাইমে হচ্ছে স্যাটের রেজিস্ট্রেশন ফি ছিল প্রবাবলি $108 বা এরকম কিছু একটা। সো এখন বাংলাদেশের রেট অনুযায়ী হয়তো 12,000 টাকা টাইপের হবে। সো এটাই। আচ্ছা, জারিফ একটা কোয়েশ্চেন আরেকটা করছে যে ভাইয়া মানে স্ট্রাকচারটা কি, মানে আমি এসএটি এক্সামের প্রিপারেশন নিব, এন্ড এটা শুরুটা কোথায় আর শেষটা কোথায়, মানে একদম আমি যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত যাই, স্ট্রাকচারালি আমি কেমন করে আগাবো, মানে একদম সিস্টেমেটিক্যালি কেমন করে আগানো যায়? ফার্স্ট থিংস ফার্স্ট, তুমি হচ্ছে স্যাটের কোন ডেটে এক্সাম দিবা এটা আগে থেকে ফিক্স করে। আচ্ছা, আইডিয়ালি তুমি ফার্স্ট হচ্ছে একটু স্যাটের সিলেবাস দেখবা, যে স্যাটের স্ট্রাকচার কি, কিভাবে প্রিপারেশন নিতে হয়, এগুলো একটু ঘাটাঘাটি করবা। এন্ড ইউ শুড হ্যাভ আ টেন্টেটিভ ডেট ইন মাইন্ড, আচ্ছা আমি অগাস্টের ভিতর এক্সামটা দিয়ে ফেললে ভালো হয়, বা
সেপ্টেম্বরে এক্সাম দিলে ভালো হয়, কারণ ওইটা একটু ইম্পর্টেন্ট। কারণ মানুষ ইউজুয়ালি ক্লাস 11-এ এসএটি দেওয়ার চেষ্টা করে বা এইচএসসি প্রপার দেওয়ার চেষ্টা করে, তখন আবার কলেজে অ্যাডমিশন টেস্টের চাপও থাকে। সো যদি আগে থেকে একটা ডেট সেট থাকে দ্যাটস গুড। এখন এটার জন্য আই উড সে 6 মাস আগে থেকে একটু ডেট সিলেক্ট করে রেজিস্ট্রেশন করে রাখা ভালো। এটা গেল। তারপর প্রিপারেশন নেওয়া, আই উড সে আচ্ছা 3 থেকে 6 মাস জাস্ট একটু প্র্যাকটিস করলো, জিনিসপাতি রিফাইন করলো ওর and SAT exam is 2 hours long and then results within a month. So I would say আচ্ছা, whole রিসোর্সেস কি process কি should লাগে? take around 6-7 months. মানে মনে কর রিসোর্সেস কি কি লাগে? মনে কর ইউটিউবের কোন চ্যানেলটাকে ফলো করতে পারে, আর বুকস কি কি লাগতে পারে, কোনো মেন্টরশিপ দরকার আছে কিনা? এটার আনসার দেওয়ার জন্য আমি বেশি একটা কোয়ালিফাইড না, আমি আগে থেকে বলে রাখি। আমি রিসোর্স পাইছি অনেক কিছু। আমার একটা ফ্রেন্ড ছিল, খুবই ভালো ফ্রেন্ড, তিবিয়ান। হ্যাঁ, এন্ড হ্যাঁ, সো যেটা বলতেছি, হ্যাঁ, রিসোর্সেস কি কি লাগতে পারে। এখন ইটস কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন হোয়াট টাইপ অফ লার্নার ইউ আর। তুমি যদি বই খাতা পড়ে, তুমি আদিম যুগের মানুষ, তুমি বই খাতা বসে বসে বই পড়ে পড়ে তুমি সলভ করবা এন্ড ওইভাবেই শিখবা, এন্ড মোটা বই দেখলে তোমার ভয় লাগে না, তাহলে আই উড সে যাচ্ছে ঠিক আছে, একটা ব্ল্যাক বুক বলে একটা জিনিস আছে, মানুষ থেকে শুনছি যে এটা খুব ভালো। আমি তো ওরকম মানুষ না, সো আমি কিনে বা পড়ে দেখি নাই, সো আমি জানি না, বাট পিপল সে দ্যাট দ্য ব্ল্যাক বুক ইজ রিয়েলি গুড। সো ইফ ইউ আর আ বুকিশ পার্সন, আদিম যুগের মানুষ, তাহলে কিনে ফেলো, যত টাকা লাগুক। নাইলে বাংলা বাজার, মানে এখানে সেখানে লাইব্রেরিতে পাওয়া যেতে পারে। আচ্ছা, আদার দেন দ্যাট একটু আধুনিক যুগের মানুষরা কেমনে প্রিপারেশন নিতে পারে? হ্যাঁ, ইউটিউবের ভিডিও আই ডোন্ট নো, কারণ আমি নিজে থেকে করি নাই, বাট অফকোর্স দেয়ার কুড বি ইউজফুল চ্যানেলস যারা হচ্ছে স্যাট নিয়ে ইউজফুল জিনিসপাতি দেয়। বাট এর থেকে বেটার সেটা বলবো আমি, যে তোমার মাঝখানে একটা রেডি রাখো। সেটা হচ্ছে whatever you do, whatever you use as a material to practice, always evaluate yourself, যে তুমি হচ্ছে অনলাইন কিছু ফ্রি এক্সাম পাওয়া যায়। ফর এক্সাম্পল khanacademy.com/SAT, ওখানে গেলে হচ্ছে ফ্রি হচ্ছে ফুল একদম পুরো ফুল SAT হচ্ছে 10টা কোশ্চেন পাওয়া যায়, অ্যাটলিস্ট আমার যুগে, আদিম যুগে। সো এখনো পাওয়া যাওয়ার কথা। সো যাই পড়ো, বই পড়ো বা তুমি নিজে নিজে অন্যান্য অনলাইন বা বিভিন্ন জায়গা থেকে স্যাট ডাউনলোড করে হচ্ছে সলভ করে প্র্যাকটিস করো, যাই করো, সেটা হচ্ছে দিন শেষে এক্সামটা দিও। এক্সাম দিয়ে হচ্ছে একটা ইভ্যালুয়েট করিও নিজেকে, ঠিক আছে আমার ইংলিশ কি ইমপ্রুভ করতেছে। ফার্স্ট ইংলিশ আমি হচ্ছে 600 পাইছিলাম, এখন কি আমি 800 পাচ্ছি নাকি 500 পাচ্ছি, বা 600 কাতারে আছি নাকি 800 পাওয়া পসিবল না। পসিবল, বাট এটা বলি। তো বেসিক্যালি হচ্ছে নিজেকে ট্র্যাকে রাখা, যে আচ্ছা আমি পড়াশোনা করতেছি। এখন পড়াশোনা করা সবার সব বই আছে, কেউ গ্রাফে এঁকে পড়তে পারে, কেউ খাতায় লিখে পড়তে পারে, কেউ টিকটক দেখে হয়তো পড়াশোনা, হু নোস, they can exist. আর কি কোনো রিসোর্সেস আছে এক্সট্রা, মনে কর মেন্টরশিপ বা গাইডলাইন্স, মানে অনলাইন কোনো মেন্টর থাকে কিনা, বা কোনো ফেসবুক গ্রুপ আছে কিনা, বা ইনস্টা কোনো পেজ আছে কিনা, যারা মনে কর আমি মানে আমি পার্সোনাল অপিনিয়ন আমি অবশ্যই। I'm এটা তো not অবশ্যই qualified. পার্সোনাল। I'm not qualified to answer because আমি খুবই ন্যারো সেট অফ রিসোর্সেস ইউজ করছিলাম। আমি নিজের পার্সোনাল জিনিসটা যেটা বলতে পারি একমাত্র ওইটা ছাড়া বাকিগুলো বললে আমি আসলে মানে I wouldn't be like honest completely. আমি যেগুলো ইউজ করেছি সেগুলো হচ্ছে বেসিক্যালি খান একাডেমির ওই পোর্টালটাই পুরো, আমি জাস্ট খান একাডেমিতে পড়ে থাকতাম। আমার ইস্যু ছিল ইংলিশে বেশি, ম্যাথে একটু কম ইস্যু ছিল। সো আমি হচ্ছে ইংলিশের প্র্যাকটিস টেস্ট তো পুরাটাই দিতাম। তারপর হচ্ছে বাদে হচ্ছে কিছু ইংলিশের কিছু সেকশন ছিল যেগুলো সলভ করা যেত, যে রিডিং রাইটিং এগুলো ইমপ্রুভ করার জন্য। ওগুলা করে হচ্ছে আমি নিজেকে টাইমড একটা এক্সাম নিতাম, যে প্র্যাকটিস টেস্টগুলো একদম টাইমার অনুযায়ী আমি হচ্ছে এক্সাম দিয়ে দিই, ওভাবে হচ্ছে ইমপ্রুভ করছি। সো এখন দেয়ার কুড বি পিপল হু ইউজ বুকস, তারপরে ফেসবুক গ্রুপ, ইউটিউব, এগুলো যেগুলো বলছে এগুলো আমার কিছুই আইডিয়া নাই। এখন আমি মানে ওই যুগে, মানে বহুত আগের ঘটনা, SAT এগুলা। But yes, of course, stay on the lookout for useful groups and YouTube channels if you want. But completely up to you. আমি খুবই like that's a very shitty response যে আচ্ছা আমি কিছু জানি না, but the best I can guide you to is ওই কালা বই, ব্ল্যাক বুক and খান একাডেমি। খান একাডেমি is a gem. খান একাডেমিতে সব আছে, মানে কিছু নাই যে তা না। খান একাডেমির বাইরে যাওয়া লাগে না। ওই কোচিং সেন্টার গুলো সব ভুয়া, টাকা পয়সা নষ্ট করার দরকার নাই। I'm joking by the way, করতেই পারো। কোচিং is a very good way to ensure যে তুমি রাইট ট্র্যাকে আসো।
বসে বসে মোবাইল চালাইতেছ না, এক্সাম সলভ না করে, সো কোচিং এ ভর্তি হওয়া ইজ আ ফিজিবল সলিউশন যে আচ্ছা ঠিক আছে আই শুড বি ডেডিকেটেড, কিছু টাকা খরচ হোক। সামটাইমস স্পেন্ডিং মানি ইজ কল্ড ইনভেস্টমেন্ট। আচ্ছা ফার্স্টে আরেকটা কথা বলি, শোন, তুই তো তোর পরিচয় দিস, পরিচয় দিতে হবে, এখন পরিচয় দে যে হু আর ইউ এন্ড আচ্ছা ওয়্যার ডু ইউ স্টাডি এন্ড হোয়াট আর ইউ স্টাডিং রাইট নাও, আর হচ্ছে আচ্ছা এই সব। আচ্ছা, এটার একটু লম্বা আনসার দেওয়া যেতে পারে, যাই হোক। হ্যাঁ, আমার নাম মেহের মোহাম্মদ সাদ, মানুষ আমাকে সাদ ডাকে। ছোটকালে ইফাজ আমাকে মেহেরও ডাকতো, যাই হোক। আমি হচ্ছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে হচ্ছে আমার স্কুল কলেজ, বেসিক্যালি স্কুল ক্লাস 5 থেকে স্কুল কলেজ ওখানেই হয়েছে। অ্যান্ড এখন হচ্ছে কারেন্টলি আমি নিউ ইয়র্ক ইউনিভার্সিটি আবুধাবিতে আছি, লিটারালি আমি এখন আবুধাবিতে। আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তেছি, সব সাউথ এশিয়ান মানুষরা এটাই পড়ে। বাট ইয়েস, আরেকটা জিনিস ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আমি কখনো লাইক বাইরে অ্যাপ্লাই করবো, এসএটি দিব, এইসব আমার ধান্দা ছিল না। আমি ক্লাস 9 থেকে জারিফের মতো আমি এসএটি নিয়ে পড়েছিলাম না, উইচ ইজ আ গুড থিং। জারিফ, ইউ শুড ডু দ্যাট, মেবি ইউ শুড ডু দ্যাট, আমি জানি না। বাট হ্যাঁ, কোভিড এর টাইমে একটা ডিফারেন্ট নিয়ে আসে, তখন হচ্ছে ভাবলাম আচ্ছা ওয়াই নট ট্রাই অ্যান্ড অ্যাপ্লাই অ্যাব্রড, এন্ড ইট ওয়ার্কড আউট, এন্ড এখন আমি আমার দেশ থেকে বাইর করেছি। আচ্ছা, এবার কোয়েশ্চেন করছে আরেকজন, নিহাল, ঠিক আছে? মানে আমিও কোয়েশ্চেনের সাথে কিছু অ্যাড করব, সেটা হচ্ছে মানে আর দ্য অ্যাসিডি সাবজেক্টস রিলেভেন্ট ফর দ্য কলেজ অ্যাডমিশন টেস্ট, মানে কলেজ অ্যাডমিশন যেটা, মানে তুই যখন যে কলেজে পড়তেছস, মানে অ্যাসিডি যে সাবজেক্ট গুলো আছে, মনে কর ম্যাথস এবং ইংলিশ, সেটা কি রিলেভেন্ট নাকি ইররিলেভেন্ট এই কেসগুলোতে, নাকি আরো হায়ার স্টাডিজ? এটা একটা ইয়েস এন্ড নো আনসার। এটার আনসার হচ্ছে নো, ইটস ভেরি ইররিলেভেন্ট। আচ্ছা। ইংলিশটা ইউ কুড সে যে আচ্ছা হয়তো কেউ যায় না, আমার মনে হয় না আইবিএ তে এটা হেল্প করে, আইবিএ এর পোলা পায় না আমার নিয়ে দৌড়াবে, এই কথা আমি যদি বলি তো না, এসএটি ইজ ভেরি ইররিলেভেন্ট। ম্যাথটা হচ্ছে এসএসসি লেভেলের হাইয়েস্ট, ডিফিকাল্টি ভেরি ইজি। আমি জানি না এখন অনলাইন টেস্ট ওরা কি চেঞ্জ করে ফেলছে কিনা ডিফিকাল্টি, বাট if it is how it used to be, ম্যাথ হইতেছে খুবই সিম্পল। এসএসসি বা হাইয়েস্ট গ্রেড 11 লেভেলের, গ্রেড 10 আই উড সে। তাহলে আই গেস যারা এখন বর্তমান 9-10 এ আছে, তাদের তো মানে বেসিকটা তো এখনই ফাউন্ডেশনলি মানে বিল্ড করা উচিত এই এইজটাতে, মানে এসএসসি যে বেসিকটা আছে। ক্লাস 9-10 এর বই is more than enough to be doing really good at math, SAT math. Like it's very possible যে SAT math 800 পাইতেছো and you study in class 10. এন্ড এটা তো একটা ভালো জিনিস, সেটা হচ্ছে রিমস তো বেসিক্যালি হচ্ছে একাডেমিক ফোকাস, মানে 6 থেকে 10 পর্যন্ত, এন্ড আমাদের 9 এবং 10 এর যে এক্সক্লুসিভ, মানে আমাদের প্রিপারেশনটাই মেইনলি ওভাবে হয় যেন সবগুলো অ্যাডমিশন ক্র্যাক করতে পারে, বুঝছস? মানে আমরা ওইভাবে সেট করছি, এই জন্য যে এখন আজকে যে অ্যাসিটি সেম একটা ওয়ার্কশপ হচ্ছে, মানে ওদের কোয়েশ্চেন যে ওরা অনেক কিছু এনথুজিয়াস্ট, মানে 9-10 কিন্তু আমি আর তুই কিন্তু কিছু জানতাম না, আমরা খালি ফুটবল নিয়ে মনে করো মারামারি করতেছি, গোলবারের সামনে দাঁড়ায় আছি, আর এরা দেখ লিটারালি কোয়েশ্চেন করছে মানে সাবজেক্টস গুলো রিলেভেন্ট কিনা অ্যাডমিশন টেস্টের জন্য, মানে ওদের ভিশনটা যে আমাদের চেয়ে অনেক ব্রডার, এটা আমরা কিন্তু বুঝতেছি আসলে এই বয়সে। দে আর কোয়াইট ম্যাচিউর আই গেস। তুই কি এটা মনে করিস না? মানে আমাদের লাইফটা অনেক সিম্পল ছিল, এত কিছু টেনশন ছিল। এটা ট্রু, হ্যাঁ এটা ট্রু। আমরা হচ্ছে সেই রোজার মাসে অবশ্য কিছু আমাদের মধ্যে কিছু মানুষদের লাইফ অনেক এখনো সিম্পল আছে, আগেও সিম্পল ছিল। যারা ডাক্তারের ছেলে তারা ডাক্তারই হবে বড় হয়ে, এগুলা কিছু মানুষ আছে। আমরা যারা একটু তাদের একটু আসলে এটা কাটা। আচ্ছা বল কন্টিনিউ। তো স্যার এই কোশ্চেনটা আসলে সবাই ম্যাক্সিমাম এই কোশ্চেনটা করছে, মানে অনেকে এই কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন আরেকটা করলো, সেটা হচ্ছে অ্যাসিডিতে হাইয়েস্ট পসিবল স্কোর কত হয়, আর কোন স্কোরটা গেলে সবচেয়ে বেশি ভালো হয়, মানে আমি একটা ডেঞ্জার জোন থেকে বাইরে থাকি, মানে আমি যদি কোনো সময় একটা স্কোর করলাম মানে রিটেক করে দিতে হবে যাতে না হয়। ইয়েস, হাইয়েস্ট পসিবল স্কোর বলার আগে আমি হচ্ছে স্কোর ডিভিশনটা বলে নিই, কারণ অফকোর্স আমি যদি বলি যে তুমি 20,000 পাবা, এটার মানে কি আমি কততে 20,000 পাবো? 30,000-এ 20,000 পাবো নাকি 20,000-এ 20,000 পাবো? ডিপেন্ডস। স্যাট হচ্ছে 1600 পয়েন্টের স্কোর, 1600 স্কোরের একটা টেস্ট। 800 হচ্ছে ডেডিকেটেড টু ইংলিশ, বাকি 800 হচ্ছে ম্যাথ। এখন
1600-তে 1600 পাওয়া বান্দা এক্সিস্টস এন্ড অনেক মানুষ আছে যারা 1600-তে 1600 পায়। আনফরচুনেটলি আমি তাদের মধ্যে একজন নই। এটা নিয়ে আমার কোনো দুঃখ নাই, টু বি অনেস্ট। হ্যাঁ, সো এসএটিতে এখন সেফ জোন কোনটা, যে কোন স্কোর পাইলে তুমি সেফ? কোয়াইট ফ্র্যাঙ্কলি এরকম কোনো জোন এক্সিস্ট করে না যে আচ্ছা এসএটিতে তুমি 1300 পাইছো, আল্লাহ আই হাই তোমার জীবন শেষ এখন। হ্যাঁ, তুমি যদি এসএটিতে 1600 পাই যাও তাহলে সব কলেজে মোটামুটি তোমার নিতে মানে অ্যাটলিস্ট নেয়ার কোনো বাধা থাকবে না। ওই এসএটির দিক থেকে, অন্য দিক থেকে হয়তো বাধা থাকতে পারে। 1600 পাইলে তার মানে এই না যে হার্ভার্ড এমআইটি তোমার নিয়ে ফেলবে। এরকম অনেক রিজেক্টেড মানুষ আছে যারা হচ্ছে এসএটিতে 1600 বাট দে স্টিল গট রিজেক্টেড। ইট হ্যাপেন্স। বাট সো পয়েন্ট ইজ দেয়ার ইজ নো সেফ জোন। what exists is এক একটা ইউনিভার্সিটির একটা থ্রেশহোল্ড থাকে, যে আমরা অনেক সময় থ্রেশহোল্ড থাকেও না, ডিপেন্ডস অন ডিফারেন্ট ইউনিভার্সিটিজ। সো তুমি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা ওখানে হচ্ছে তো ওদের রিকোয়ারমেন্টস থাকে যে আমরা এসএটি 1300 নিচে আমরা নিই না। ওরকম হলে আচ্ছা ঠিক আছে, ইউ শুড লাইক অ্যাট লিস্ট এইম ফর 1300, মোর দেন 1300। বাট তুমি যদি হয়তো কোনো একাডেমিক্যালি চ্যালেঞ্জিং ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও, ওদের হয়তো দেখবা যে ওদের মানে বেসিক্যালি ওদের স্ট্যাটিস্টিক্স পাবলিশ করা অনেক সময়, তো ওদের মাঝখানে থাকে স্ট্যাটিস্টিক্স আমাদের স্টুডেন্টের মধ্যে 75% উপরে হচ্ছে ওরা 1400 প্লাস এসএটিতে। সো ওইরকম হলে ইউ শুড হ্যাভ লাইক at least estimate যে ঠিক আছে আমার কত পাইলে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য মোর লাইকলি। ঠিক আছে, হয়তো they prefer 1400 plus students better than 1400 minus students. So ওইটাই। এখন ইটস নট অলওয়েজ ব্ল্যাক এন্ড হোয়াইট, যে কিছু ইউনিভার্সিটি দে ডোন্ট ইভেন কেয়ার, আচ্ছা এসএটি সাবমিট করলেও করলা, না করলেও করলা না, কোনো সমস্যা নাই। কিছু ইউনিভার্সিটি ইজ ভেরি স্ট্রিক্ট যে না 1500 উপরেই হইতে হবে। কিছু ইউনিভার্সিটি ডিপেন্ডস। এখন অফকোর্স ইউ শুড aim for getting like the highest possible score you can get, but তুমি যদি 1380 উপরে তুলতেই পারতেছো না, তুমি 30টা এক্সাম দিয়ে ফেলছো, তুমি সব কোচিং সেন্টারের করে ফেলছো, রিমস মেরাক যা আছে সব করে ফেলছো, তাও হইতেছে না, then just probably you should accept okay 1380 is not the end of the world. এরকম ইউনিভার্সিটি আছে যারা 1380 দেখে তোমাকে মাথায় তুলে নাচানাচি করবে যে বাহ কি ভালো স্টুডেন্ট, রাইট? It depends, like there are ranges of universities. আচ্ছা, মাহির আরেকটা কোয়েশ্চেন করছে, সেটা হচ্ছে হাউ লং দিস কোর্স রিমেইন ভ্যালিড। এই কোয়েশ্চেনটা মাহির করছে আর হচ্ছে মিহাও করছে। সো কতদিন থাকে, যেমন আইএলস আমরা একটা শুনছি যে তো 2 বছর টেনিউর থাকে, বাট এসএটি কি কোনো নির্দিষ্ট কোনো লিমিট আছে কিনা? I don't think স্যাটের মানে কলেজ বোর্ড যে অথরিটি ওরা কোনো একটা ভ্যালিড থাকা না থাকার একটা বাউন্ডারি দিয়ে দেয় যে আচ্ছা 5 বছর বা এরকম কিছু। বাট জেনারেলি ইউনিভার্সিটি যখন ভর্তি হয় তখন দে শুড অ্যাটলিস্ট 5 বছর আগে স্কোর হইলে অফকোর্স এটা ওদের হয়তো একটু শ্বাস লাগতেও পারে, বাট দেয়ার ইজন্ট এনি লাইক বাউন্ডারি। তুমি ক্লাস 11-এ এসএটি পরীক্ষা দিছো, ইট শুড অলসো লাইক কাউন্ট। সো ক্লাস 10-এ কেউ এসএটি দিও না ভাই, ক্লাস 10 একটা মজার টাইম, লাইফ এনজয় করো। ক্লাস 11-এ এসএটি দাও, কোনো সমস্যা নেই, ওই স্কোরটা শুড বি আমি যেটা বললাম যে মানে অ্যাট লিস্ট মানে আমরা অনেক সিম্পল ছিলাম, মানে দে হ্যাভ মানে তাদের যে ভিশনটা দেখছস মানে পুরো চেঞ্জ না অনেকটা, এটাই মানে আমরা জাস্ট রোজার মাসে আমি মনে আছে। আরেকটা কথা বলি, হ্যাঁ বাচ্চা এগুলো এখন লাফালাফি করতেছে স্যাট দিব বিদেশ যাব, একটা ইম্পর্টেন্ট কথা সেটা হইতেছে স্যাট কেন দিবা এটা আগে চিন্তা করিও। বিদেশ যাওয়ার জন্য অফকোর্স স্যাট কেউ বাংলাদেশে পাশের বাসার আন্টিকে দেখানোর জন্য দেয় না, দিতেও পারে মানুষ, হু নোস, বাট দেওয়া উচিত না, আই উডন্ট রেকমেন্ড। বিদেশ যাওয়ার জন্য এখন বিদেশ যাওয়া কি উচিত না কি উচিত না এটার পিছনে তোমার হচ্ছে একটু চিন্তা ভাবনা করা উচিত। কারণ ভেড়া হওয়া না যে এই সাদ ভাইয়া বিদেশ গেছে আমারও যাইতে হবে, আবুধাবি যাবো, আইনভাইও আবুধাবি যাবো, এগুলা করার দরকার নেই, ভেড়া হওয়া না। তোমাদেরকে চিন্তা করতে হবে যে তোমরা কেন বাইরে পড়তে চাও, আদৌ কি পড়তে চাও কিনা। কিছু মানুষ আছে ওরা দেশের মাটি ছাড়া, ওরা জীবনানন্দ দাস, ওরা মাইকেল মধুসূদন দত্ত, হোয়াট এভার, ওরা দেশের মাটি ছাড়া কিছু বুঝে না, ওরা বিদেশ গেলে মারা যাবে। এরকম অনেক মানে মানুষজন আমি হয়তো চিনি, এরকম আমি কিছু ভাইকেও দেখছি যারা হইতেছে ইউএসএ তে আছে, বাট খুব স্ট্রাগল করতেছে, কারণ যাইতে হয়েছে গেছে। বাট সেটা হচ্ছে বাইরে যাওয়ার আগে অফকোর্স সবাই যাচ্ছে, এটা একটা কুল থিং, ইউএস মানে হচ্ছে জান্নাত, ইউএসএ গেলে লাইফ সেটেল, এগুলা চিন্তা করে আসলে বাইরে যাওয়ার আসলে মানে হয় না। তুমি দেখো, তুমি চিন্তা ভাবনা করো যে ঠিক আছে বাইরে পড়াটা কি আসলে ফিজিবল কিনা, কারণ সবাই
একদম মানে ফ্রিতে পড়তেছে এরকম না, অনেক টাকা খরচ করে বাপ মায়ের পড়া লাগে, অনেক কষ্ট করা লাগে, নিজে রান্না নিজে করা লাগে, সব কেসে না, বাট যেমন আমি মোটামুটি আল্লাহর মতো রান্না করতে হচ্ছে না এই সেমিস্টার অ্যাটলিস্ট। তো অনেক কাহিনী আছে, অনেকে ভাইয়া কি কি মিস্টেক্স অ্যাভয়েড করব এন্ড স্ট্র্যাটেজিস কি কি মানে ফলো করতে থাকবো আনটিল আই গিভ দ্য অ্যাসিটি এক্সাম, এন্ড এখন থেকে ওরা যেহেতু একটা প্ল্যান, যেহেতু গোলটা হচ্ছে অ্যাসিটি দেওয়া যদি হয় কারো, তো ও কি কি মিস্টেক্স অ্যাভয়েড করবে, কি কি স্ট্র্যাটেজি সে ফলো করবে, এন্ড সে কোন ধরনের রিসোর্স কি সে ফ্রি অ্যাভেল করবে, নাকি যেটা তুই বললি যে ফ্রিতে যেটা খান একাডেমি আছে, নাকি হচ্ছে সে অপেক্ষা করবে যে তার এসএসসি বেসিকটা যদি ইমপ্রুভ হয় দেন সে চিন্তা ভাবনা করবে? মাহির কোন ক্লাসে পড়ে, 9-এ নাকি 10-এ হ্যাঁ, নাকি? নাইনে নাইনে নাইন। আচ্ছা, মাহির ভাইয়া তুমি একটু ক্লাস 9-10 পড়াশোনা করো, বাট ইটস গুড যে তুমি এনথুজিয়াস্টিক, বাট আই উড সে ক্লাস 9-10 ম্যাথের উপর খুব ভালো করে ফোকাস করো। ক্লাস 9-10 ম্যাথ বুক ইজ নট জাস্ট এসএটি, তোমার ইউনিভার্সিটি এসেও এখানে যেমন আমাদের এনওইডিতে অনেক মানুষ ম্যাথ 1000-এ 1000B কোর্স নেয়, এগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের ক্লাস 9-10 ম্যাথ, এগুলো আমাদের নেওয়া লাগে নাই। অফকোর্স কিছু মানুষের নেওয়া লাগতে পারে যারা হয়তো ওই ঠিক মতো ম্যাথ করে নাই বা এসে। তো ভালো করে ক্লাস 9-10 বইটা একদম খায়া ফেলো, অনেক অনেক মানে অ্যাটলিস্ট এখন তো আমি জানি না, আমি অনেকদিন ক্লাস 9-10 বই চেক করে দেখি না, বাট আমাদের টাইমে ক্লাস 9-10 বই একটা জেম ছিল। এখন পুরান কারিকুলাম চলে আসছে, মানে আমাদের কারিকুলাম চলে আসছে এখন, মানে তাহলে এখন ইটস গুড। ক্লাস 9-10 ম্যাথ বই ওয়াজ রিয়েলি গুড, সো আই উড সে যে স্টিক টু ইট, ওইটা ভালো করে করো। তোমার এসএসসি দেখবা যে প্রেপ নিতে নিতে এসএটিটাকে ইজি মনে হইতেছে তোমার আস্তে আস্তে। এখন হয়তো এসএটি একটু কঠিন মনে হতে পারে ক্লাস 9-এ ফার্স্ট টাইম, বাট আস্তে আস্তে তোমার দেখবো যে ক্লাস 10-এ দেখবা যে তুমি মনে হইতেছে দূর এসএটি পরীক্ষা গুলো তো আমার এক্সাম থেকে ইজি। আচ্ছা, কোশ্চেনটা অনেক লম্বা ছিল, কোশ্চেনে আর কি কি জানি ছিল। হ্যাঁ, মিস্টেকস টু অ্যাভয়েড। আমি আমার পার্সোনাল একটা মিস্টেক বলতেছি, যেটা অ্যাভয়েড করলে আমি আরো সাইটে যা পাইছি এর থেকে 10 পয়েন্ট একটু বেশি পাইতাম। এই কষ্টটা আমাকে এখনো আজকাল ঘুমাইতে দেয় না, না এটা ভুল কথা, ঘুমাইতে পারি, আমি খুব ভালো ঘুমাই, আমি একটু আগে ঘুমাই আসছি। যেটা বলতেছি, হ্যাঁ, মিস্টেকস টু অ্যাভয়েড, স্পেশালি ম্যাথ সেকশনে, যেহেতু ম্যাথটা অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে বলতেছি না, যারা যাদের কাছে ম্যাথটা অনেক হার্ড, তারা আমার কথাবার্তা শুনে মন খারাপ করে ফেলে বসে যায় না, যায় হ্যাঁ আমার তো ম্যাথ খারাপ লাগে, ম্যাথ অনেক হার্ড লাগে, স্যাটের ম্যাথ আমি পারতেছি না, সাদ ভাই বলছে যে স্যাটের ম্যাথ তো এসএসসি ম্যাথের মতো, এখন আমার কি হবে, আমি তো কিছু পারি না। দ্যাটস নট দ্য কেস। যেমন আমার জন্য ইংলিশটা এত হার্ড ছিল ভাই, আমি ইংলিশে কত 600 তুললে আমার খবরে যেত, আর ম্যাথ আমার জন্য ইজি। আমরা তো আরো ইংলিশ ভার্সন আরো, এটাই প্রথম সবার কাছে একটা এক্সপেকটেশন থাকে। মানে এক্সপেকটেশন কেমন লাগে আমি তোরে বলি, মানে মানুষ এক্সপেকটেশন কি রাখে আমি তোরে বলি, সেটা হচ্ছে মানুষ এক্সপেকটেশন থাকে ইংলিশ ভার্সন মানে হচ্ছে সে তোর ইংলিশ খুব ভালো পারে, গ্রামার মানে তুঙ্গে, সে যেভাবে হচ্ছে সেভাবে কথা বলতে পারবে, লাইক হি ক্যান সারপাস মনে কর ডোনাল্ড ট্রাম্প ইন এভরিথিং, মানে মানে কি বলবো, মানুষের যে এক্সপেকটেশন, কথা হচ্ছে মানে ডোনাল্ড ট্রাম্প বললাম ইচ্ছা করে, কাট করবো সমস্যা নাই, কিন্তু মানুষ যে চিন্তা ভাবনা করে মানে ইংলিশ ভার্সন মানে সবকিছুই জানে, সব জানতা, ইংলিশের গুরু, সেটা মোটেও সত্য না। যেমন তুই বললি তোর ইংলিশে স্ট্রাগল করতেছে, আমারও সেই মনে কর অ্যাডমিশন টেস্টে। হ্যাঁ হ্যাঁ, তোদের মানে ইংলিশ ছিল? হ্যাঁ, আমাদের 15 মার্কসে ইংলিশ ছিল, মানে আমারও স্ট্রাগল করতেছিল, মানে আমাদের কোয়েশ্চেনটা কিন্তু মোটামুটি ঘুরানো ছিল, মানে তোর মনে কর একটু হার্ড লাইন বলবো না, মানে একটু লেন্থি কোয়েশ্চেন ছিল, মানে যে কোয়েশ্চেন গুলো সলভ করতে একটু সময় লাগে, বাট আমাদের তো সময় কম। সো এই কেসে তোর কাছে কি মনে হয় যে ইংলিশ ভার্সন স্টুডেন্টদের আসলে কি করা উচিত ইংলিশের জন্য বিশেষ করে? ভাই একটাই জিনিস, এটা হচ্ছে একটা জেনারেল অ্যাডভাইস, এটা স্যাটের অ্যাডভাইস না শুধু, এটা ডাক্তারি অ্যাডভাইস না, এটা কম্পিউটার, এটা জেনারেল অ্যাডভাইস। লাইফে যে কোনো কিছু তুমি যদি ইনাফ টাইম স্পেন্ড করো, ওইটাতে তুমি ইমপ্রুভ করবা, ঠিক আছে? অ্যাজ লং অ্যাজ ইউর ট্রাইং টু ইমপ্রুভ অ্যান্ড তুমি ফিডব্যাক দেখতেছো, ঠিক আছে? এটাকে বল ফিডব্যাক লুপ টাইপের কিছু, যে তুমি একটা কাজ করতেছো, ফিডব্যাক পাইতেছো যে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, তারপর নেক্সট টাইম একটু ডিফারেন্টলি করতেছো। এভাবে ফার্স্ট যখন আমি খান একাডেমিতে প্র্যাকটিস এক্সাম দিছিলাম ইংলিশে, আমার কত প্রবলি 580 বা এরকম কিছু একটা আসছিল, অ্যান্ড এটা অনেকের কাছে হাই হতে পারে, বাট আমার এক্সপেকটেশন ছিল যে আরে আমি তো ইংলিশ মিডিয়াম, আমার তো অ্যাটলিস্ট 700 পাওয়া উচিত। সো আমি ইমপ্রুভ করতে হয়েছে। এখন কেমনে করছি? সেকেন্ড টাইম ইংলিশ পরীক্ষা আবার দিছি,
ফার্স্ট টাইম একটু প্যাটার্নটা ধরতে কষ্ট হয়েছে, বাট প্যাটার্নটা ফার্স্টে বুঝো যে ইংলিশে তোমাকে কি প্রায়োরিটাইজ করতে হবে। টাইম ম্যানেজমেন্ট ইজ আ ভেরি কি থিং ইন এসএটি, কারণ তোমাকে রিডিং পড়তে হবে, তোমাকে বুঝতে হবে যে আমার এই প্যারাগ্রাফের ভিতর আমাকে যে কোয়েশ্চেনগুলো 5 মিনিটের বেশি নিতে পারবো না আমি আনসার করার জন্য। সো টাইম ম্যানেজমেন্ট ওয়াজ ওয়ান থিং আই হ্যাড টু লার্ন, অ্যান্ড ওইটা কিভাবে শিখে সেটা হচ্ছে টাইমড এক্সামগুলো বারবার নিয়ে, একটা এক্সাম, দুইটা এক্সাম, তিনটা এক্সাম, থার্ড এক্সাম, ফোর্থ এক্সামের দিকে টাইম ম্যানেজমেন্টটা বুঝে আসা হয়ে যায়। অ্যান্ড দি আদার থিং ইজ অফকোর্স কনসিস্টেন্সি। ইংলিশ যেগুলো পারো নাই, যেগুলো ভুল হয়েছে, ওগুলো গিয়ে চেক করতে হবে যে কেন ভুল হয়েছে। তুমি যদি ফার্স্ট এক্সাম দাও, তারপর মনে যায় 1600 পাই নাই, 1400 পাইছি, আচ্ছা সেকেন্ড এক্সাম দাও 1380 পাইছি, থার্ড এক্সাম দাও 1420 পাইছি, ইমপ্রুভ হয়ে গেছে। জি না, এভাবে ইমপ্রুভ হয় ঠিক আছে, বাট ইউ হ্যাভ টু লুক অ্যাট হোয়াট মিস্টেকস ইউ আর মেকিং অ্যান্ড ট্রাই নট টু মেক দেম। যে আচ্ছা ঠিক আছে, আমার ইংলিশে আমার ভোকাবুলারি ভুল হয়েছে কিছু, এখন ওগুলা কেমনে ফিক্স করবা? ভোকাবুলারির কোয়েশ্চেন আছে খানেকে অনেকগুলো, সলভ করতে থাকো। আমার ইংলিশে রিডিং আমি খুব কুইক রিডিং করতে গিয়ে আমি ইনফরমেশন মিস করতেছি, তাহলে নেক্সট টাইম রিডিং গুলো আরো প্র্যাকটিস করো। বেসিক্যালি প্র্যাকটিসের উপর কথা নাই, তুমি যদি প্র্যাকটিস করতে থাকো তুমি সবকিছু করতে পারবা। তুমি অলিম্পিক রানার হইতে পারবা, তুমি কি জানি না ডক্টর ইউনুস হইতে পারবা কিনা, হোয়াট এভার, প্র্যাকটিসে সবকিছু হওয়া যায়। এটাই। আচ্ছা, এবার অনেক লম্বা কথা বলতেছি, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে মিস্টেকস টু অ্যাভয়েড। ইংলিশ তো বললাম, ম্যাথের জিনিসটা সেটা হচ্ছে ম্যাথ অনেকের ক্ষেত্রে অনেক ইজি লাগে, অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না, বাট ওই অনেকের জন্য এমন একটা অ্যাডভাইস, সেটা হচ্ছে যেমন আই ওয়াজ ওয়ান অফ দেম, যে আচ্ছা আমার মনে হতে যায় ম্যাথ তো ইজি, সব পারবো করে করে আমি হচ্ছে ফাইনাল এক্সামে আমি একটা খুব সিলি মিস্টেক করে আসছি, যেটা আমার করা একদম উচিত হয়নি। বাট এটাই, ওভার কনফিডেন্স ইজ নট আ গুড থিং, এটা বলে রাখলাম। সেটা হচ্ছে স্যাটের ম্যাথ, কিছু ম্যাথ থাকে যে কিছু লাইক সবগুলোর মধ্যে হয়তো 40টার মতো ছিল, হয়তো ওখানের মধ্যে তোমার 2টা ট্রিক কোয়েশ্চেন দিতে পারে, ঠিক আছে? ওই 2টা ট্রিক কোয়েশ্চেন তুমি 40টা এত ইজি দিচ্ছে, বাকিগুলা তোমার মনে হবে না যাও আছে এটাও ইজি ছিল, বাট না, লাইক লুক আউট ফর দ্য ট্রিক কোয়েশ্চেন্স এন্ড ট্রাই নট টু বি ওভার কনফিডেন্ট, ইউ উইল থ্যাংক ইউরসেলফ। ওকে স্যার, এবার আমি মানে আমাদেরকে যা যা কোয়েশ্চেন করছে এরকম সবগুলো মনে কর সিয়াম, জারিফ, তিহাল, মাহির, মিয়া, এদের একটা কমন যে কমন কোয়েশ্চেন একটা সামারি তোকে বলি, সেটা হচ্ছে এই কোয়েশ্চেনটা আমি হচ্ছে একদম কমনলি একটা কোয়েশ্চেনে দাঁড় করাইছি। সেটা হচ্ছে যে ভাই, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে অ্যাসিটি কোনো রিলেশন আছে কিনা, বা কলেজ অ্যাডমিশনে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কোনো কাজে আসে কিনা। যেমন ওরা মনে কর ডিবেট কম্পিটিশন করে, ইংলিশ অলিম্পিয়াড করে, বা সায়েন্স প্রজেক্ট করে। এই যে তোর স্টিকের কথা মনে আছে, যে আমরা স্টিক আর আমরা যে বায়োপে সেট বানাইছিলাম, মনে আছে সায়েন্স ফেয়ার গুলো? হ্যাঁ, এখন ওদের কোয়েশ্চেন হচ্ছে ভাই এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো কোনো কাজে আসে কিনা। কারণ আমরা রিমস থেকে যেটা চেষ্টা করি সেটা হচ্ছে প্রতিটা স্টুডেন্ট যারা আমাদের আছে তাদেরকে বলি যে কোনো কম্পিটিশন হোক না কেন বা যে কোনো অলিম্পিয়াডস হোক না কেন, আমরা সবগুলোতে রেজিস্টার করে রাখবো, পার্টিসিপেট করে রাখবো, ইদার উই গো টু দ্যাট কম্পিটিশন অর নট। বাট তোর কাছে কি মনে হয়, যেটা কি আসলে ফ্রুটফুল নাকি জাস্ট অ্যানাদার শো অফ থিং? ও ভাই, আই ক্যানট এমফেসাইজ এটা কতটা ইম্পর্টেন্ট একটা জিনিস। আমার কাছে অনেক স্টুডেন্ট মানে কি আমার বন্ধুরা আসে বা আমার জুনিয়ররা আসে, এসে বলে ভাই আমার তো ইসিএ নাই, এখন আমি অ্যাপ্লিকেশন করতেছি, ওরা আমার থেকে 5টা ইসিএ খুঁজতেছে, 3টা ইসিএ খুঁজতেছে, আমি কি দিব? ঠিক আছে, টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, ইভেন মোর ভ্যালুয়েবল দেন আ লট অফ থিংস। তোমার মেধা, তারপরে হয়তো বইটা একদম উড়াই ফেলবা, বাট হয়তো বাইরে অ্যাপ্লিকেশন করার জন্য তোমার ইসিএ দেখাইতে হতে পারে, তখন ইসিএ দেখানোর জন্য তোমার টাইমটা ফিরে পাবা না। সো হ্যাঁ, একটা গুড থিং অ্যাবাউট দিস হোল সেটিং যে ক্লাস 9-10 থেকেই যে তুমি টাইম নিয়ে হচ্ছে এই চিন্তাটা করতেছো, বাট 9-10 ইজ দ্য বেস্ট টাইম ফর লাইক এক্সপ্লোরিং ইয়োরসেলফ, যে তোমার ইন্টারেস্ট কি, যে তুমি সব কম্পিটিশনে অ্যাপ্লাই করো, ঠিক আছে? তুমি ডিবেট করতে যাও, আমি জীবনে ডিবেট করতে যাই নাই, সো আই এম এ লুজার, বাট আমার মতো হইও না তোমরা। ডিবেট করতে যাও, তোমরা ম্যাথ অলিম্পিয়াডে যাও, বেসিক্যালি তোমার এখন হাতে অনেক টাইম আছে, 1-2 বছর অ্যাটলিস্ট আছে। এই 1-2 বছর পড়াশোনা তো করবা, ঠিক আছে, পড়াশোনার পাশাপাশি তুমি কম্পিটিশন করতে থাকো, ঠিক আছে? কারণ আমি যেটা বলি, এসএটির হোল পারপাস কি, টু বিট দ্য অ্যাপ্লিকেশন সিস্টেম লাইক অ্যাডমিশন, ইউএস কলেজ অ্যাডমিশন বা বিভিন্ন বাইরের অ্যাডমিশনে তোমার এসএটি থেকে অনেকাংশে আমি বলবো যে ইসিএ গুলো হচ্ছে আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ ওরা তোমাকে জাস্ট তোমার ব্রেইন দেখবে না, কারণ দুনিয়াতে মেধার কমতি নাই। আচ্ছা,
একদম হাই এক্সেপশনাল মেধার কমতি আছে, যারা হচ্ছে অলিম্পিয়াডে গোল্ড পাইছে ওদের কমতি আছে, আমিও ওদের মতো না, আমিও বোধাই। তো বাট একদম জেনারেল মেধা মোটামুটি মানুষের আছে, বাট যেটা থাকে না, যেটা মানুষজন, যেটা হচ্ছে তোমার কলেজ অ্যাপ্লিকেশনে দেখে, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনে দেখে, সেটা হচ্ছে তোমার প্যাশন আছে কিনা। কারণ তোমার যদি প্যাশন থাকে কোনো কিছুর প্রতি, তোমাকে আইনস্টাইন হইতে হবে না, তুমি ওই প্যাশনটা নিয়ে তুমি জিনিসটা নিজে নিজে পারসিউ করবা, তোমার ভিতর মোটিভেশন থাকবে, তুমি ওইটাতে এগিয়ে যাবা, নো ম্যাটার হোয়াট এভার, নো ম্যাটার হু সেজ যে তোমার মেধা কম, তোমার এটা বেশি নাকি সেটা কম। তো প্যাশনটা আছে নাকি দেখবে। এখন প্যাশন কিভাবে খুঁজে পাবা, তুমি ইসিএ করতে থাকো, বিভিন্ন জিনিস তোমার যেটা ভালো লাগে সেটা করতে থাকো। হ্যাঁ, তোমার যেটা ভালো লাগে সেটা খুঁজে বাইর করো, যাচ্ছে ঠিক আছে আমি রোবোটিক্স ট্রাই করে দেখি, আমি রুবিক্স কিউব সলভ করে দেখি, আমি ডিবেট করে দেখি, আমি জানি না, হু নোজ, নজরুল কবিতা আবৃত্তি করে দেখি, হু নোজ, ইউ মাইট হ্যাভ লাইক আ প্যাশন ইন দ্যাট। সো আমি একটা ক্লাব অর্গানাইজ করে দেখি গরিবের, আমি শীতকাল শীত বস্ত্র বাট জাস্ট একটা জিনিস করিও না, সেটা হচ্ছে ঘরে বসে বসে রিল ঘাটিও না। এটা না করলেই তুমি ইউ আর অন অলরেডি অন আ গুড পাথওয়ে, যে তুমি কিছু একটা করতেছো, তুমি প্রতিদিন অ্যাটলিস্ট যাতে ঘর থেকে বাইরে হয়, বা ঘরে বসে থাকলেও যাতে প্রোগ্রামিং বা লাইক প্রোডাক্টিভ কিছু, বি প্রোডাক্টিভ, ডু সামথিং, জাস্ট ডোন্ট সিট অ্যারাউন্ড এন্ড ওয়াচ ইউটিউব এন্ড ওয়াচ আস। আচ্ছা, না আপাতত বুঝছো এই এই কোয়েশ্চেন গুলো আসছে, এন্ড তো যদি কোনো সাজেশনস থাকে, মানে যারা এখন বর্তমান 9-10 আছে, ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসলে 9-10 থেকে আসছে, কারণ যেহেতু এখন ম্যাক্সিমাম বাচ্চারা কিন্তু ক্যারিয়ার ওরিয়েন্টেড বেশি, এন্ড তারা অ্যাব্রোডেই বেশি যেতে চায়। সো তো ওদের জন্য কোনো ধরনের সাজেশনস আছে কিনা, আর তুই যদি মনে করো যে ওয়েলকাম করতে চাস কিনা, বা ওদের জন্য কোনো এক্সট্রা কোনো অ্যাডঅনস মানে করা উচিত কিনা এই বয়সে, লাইক প্রোগ্রামিং করা উচিত কিনা, ইউটিউবিং করা উচিত কিনা, অর সামথিং লাইক কোনো কিছু, যে প্রোডাক্টিভ যে কথাবার্তা গুলো বললি, এই মানে বাসায় এখন বর্তমানে যে ফোন, তো আমরা একসময় মনে করো আমরা দুইজন যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের বাপ মা আমাদেরকে ফোন দেয় নাই, বাট এখন তো ফোনের এক্সপোজার প্রচুর হয়ে গেছে, এন্ড ব্রেইন রট কিন্তু অনেক বেশি হচ্ছে, যেটা সত্যি কথা। আমাদের নিজেদেরও ব্রেইন রট হয় প্রচুর, কিন্তু এখন বাচ্চারা যেটা করতে পারে তোর কাছে কি মনে হয়? সো হোয়াট শুড দে ডু রাইট নাও? আমি জানি না, আমার লাইক জেনারেল অ্যাডভাইস হিসাবে আমার 3টা জিনিস মাথায় আসতেছে, হয়তো আমি কথাগুলো শেষ করতে করতে 3 নাম্বারটা কি আমি হয়তো ভুলে যাব। সো শুরু করি, অ্যাটলিস্ট ট্রাই করি। ফার্স্ট জিনিস যেটা হচ্ছে ব্রেইন রটটা অ্যাড্রেস করা, যে ফার্স্ট অফ অল আমি হচ্ছে আমাদের বাপ মারা যে এরকম কথা বলতো, ওই কথাগুলো আমি এখন বলবো। সেটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে তোমার শত্রু। এই দেখো আইফোন কাট। যে আমার বাপ মারা যেটা বলতো, আচ্ছা আমাদের বাপ মারা যেটা বলতো আমি এখন সেটাই বলবো। সেটা হচ্ছে এই জিনিসটা দেখতেছো, এটা হচ্ছে তোমার শত্রু। এই জিনিসটা হইতেছে তোমার টাইমটাকে একদম পুরো ব্ল্যাক হোলের মতো খাই ফেলবে। সো যত পারো এই জিনিসটা থেকে দূরে থাকো, এন্ড ইউ উইল অনেস্টলি ইউ উইল নট রিগ্রেট ইউর ডিসিশনস। যে যেমন আমি এখন ফেসবুকে কারেন্টলি ডিঅ্যাক্টিভেটেড, হয়তো একটু অ্যাক্টিভেট করে ওই আর রিমস এর পেজে গিয়ে একটু লাইক মাইক দিয়ে আবার ডিঅ্যাক্টিভেট করে দিতে পারি, বাট তোমার টাইমটা খুবই ভ্যালুয়েবল। একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে ওই টাইমটাতে তুমি দরকার হলে বাইরে গিয়ে ক্রিকেট খেলো, ফুটবল খেলো, বাইরে গিয়ে দৌড়াও, জঙ্গলে যাও, হু কেয়ার্স, বাট তুমি জিনিস শিখবা। তোমার ব্রেইনটাকে বোর্ড ফিল করানো উচিত, ঠিক আছে? বোর্ড লাগা অবস্থায় মোবাইলে গিয়ে ঘাটাঘাটি না করে, এই জিনিসটা যদি থামাইতে পারো যে না আই এম ওকে উইথ গেটিং বোর্ড, আমি বোর্ড হব। বোর্ডম থেকে মানুষজন শিখে, বোর্ডম থেকে মানুষজন জিনিসপাতি বানায়, বোর্ডম থেকে মানুষজন বই পড়ে, ঠিক আছে? বই পড়ার আর কোনো উপায় বাকি নাই এই এই যুগে। কেউ বই পড়তে পারে না আনলেস হি অর শি ইজ বোর্ড এন্ড তার কাছে আশেপাশে মোবাইল নাই, একটা বই পড়ে আছে। ওই যে আমাদের এখনো বই পড়ি, মনে কর এমবিবিএস তো বই পড়তে হবে বিশেষে। তোর পিছনে যে বইগুলো আছে হয়তো দেখবি যে তুই এটা পড়া শুরু করলে মোবাইল একটা নোটিফিকেশন আসছে, পড়া আর হবে না। এটা ইট হ্যাপেন্স, ঠিক আছে? তো যত পারলে হচ্ছে তোমার বাপ মাকে হচ্ছে একটু কনভিন্স করা যে একটু ওই মোবাইল টোবাইল লক করে নিয়ে ফেলতে, 1 সপ্তাহ মোবাইল ছাড়া কাটাও। বাট এটা করে তুমি হচ্ছে মজার কাজ করো, লাইক তোমাকে পড়াশোনা করতে হবে না। আমি বলতেছি না যে মোবাইল অফ করে সাইডে প্রিপারেশন নাও, এটা বলছি না। মোবাইল বাপ মারে দিয়ে দাও, তুই জঙ্গলি ভাবে থাকো, যাচ্ছে ঠিক আছে আমি এখন একটা জঙ্গলি মানুষ, আমার কাছে মোবাইল নেই, টেকনোলজি নেই, আমি এখন
একটা খাতা আছে, কলম আছে, আমি বসে বসে আঁকা কি করবো, আমি বসে বসে, যেমন আমি হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ জঙ্গলি ছিলাম। আমার যখন মোবাইল থাকতো না, আমি হচ্ছে মোবাইল থাকতো না মানে কি, আমাকে কখনোই মোবাইল দেওয়া হতো না, আমি বসে বসে ম্যাথ করতাম, তারপর স্টিকার রাখতাম, রাইট? ওই দিনগুলা দেওয়ার লাইক দ্য জেম। হ্যাঁ, ওইগুলো হচ্ছে আমার লাইফের হাইলাইট, যে আমি ম্যাথ আঁকতাম বাংলাদেশে বসে বসে, আমি হচ্ছে কবিতা লিখতাম, লাইক মনে আছে তো তুই আর আমি নিজেকে নিজে একজনকে নিয়ে কবিতা লিখতাম আমরা, মনে পড়ছে। কাট। আমি কবিতা লিখতাম, আমি বিল্ডিং সেট, আমি লিটারেলি আমার বিল্ডিং সেট নিয়ে খেলতাম। ক্লাস 9-10 আমি 10 এ মনে হয় খেলি নাই, মনে নেই, 9-10 আমি বিল্ডিং সেট নিয়ে রোবট বানাইতাম, জিনিসপাতি বানাইতাম। ইভেন কি আমার ফার্স্ট ম্যাথিং এর যে ভিডিও, আমি হচ্ছে তখন হচ্ছে ম্যাথের এক্সপ্লেনার ভিডিও করতাম। তখন ক্যামেরার যে মোবাইলের যে হোল্ডার লাগে, একটা ক্যামেরা যে ট্রাইপড, আর ট্রাইপড কিনার পিছনে ইনভেস্ট না করে আমি করছি কি বিল্ডিং সেট দিয়ে একটা ট্রাইপড বানাইছিলাম, ওইটাকে আমি প্রেস করে আমি পিছনে দাঁড়ায় গিয়ে শুট করতাম ভিডিও। মনে আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। বাট বি ক্রিয়েটিভ, যাও সবকিছু বানাও, কিছু একটা করো। প্রিঙ্গলস এর ক্যান জমায় তুমি নৌকা বানাও, মোটর লাগাও, খেলনাটা ভেঙে ফেলো, বাসায় যে খেলনা আছে ছোট ভাইয়ের, ওগুলা ভেঙে দিয়ে মোটর বাইকের কিছু একটা বানাও, বাট ডু সামথিং দ্যাট সাবস্ট্যান্টিভ। স্ক্রিনে এরকম করাটা ইজ লাইক, এটা পুরোটা একটা অ্যাডিকশন বেসিক্যালি। আচ্ছা, এটা গেল অ্যাডভাইস 1। অ্যাডভাইস 2টা হচ্ছে, ফার্স্ট তুমি যখন স্ক্রিন ছেড়ে তুমি যখন কিছু একটা শিখতে যাবা, তোমার ব্রেন বলবে যে না ভাই আমি পারতেছি না, এটা বোরিং, এটা আমি পারবো না, আমি জীবনও পারবো না। যেমন ধরো না, টাইপিং শিখতেছো, যে তুমি টাইপিং 10 আঙ্গুল দিয়ে কিভাবে টাইপ করে টাইপিং স্পিড ফাস্ট করানো, ফার্স্ট টাইম মনে হবে যে কিরে এত কঠিন জিনিসটা, দূর থাক, আমি যেরকম 2 আঙ্গুল দিয়ে টাইপ করছি ওভাবে করে যাই, দ্যাট উইল সিম ইজিয়ার ফার্স্ট। বাট তারপর আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে বই পড়া। অনেক হচ্ছে এখন মোবাইল টোবাইল ঘাটা ফেলে, এখন বই পড়তে গেলে মনে হয় যে দূর, বই পড়তে পারতেছি না, ঠিক আছে? বাট আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমাদের ব্রেনটা হচ্ছে প্লাস্টিক। ব্রেনটা প্লাস্টিক মানে হচ্ছে, তুমি যদি 30 দিন ধরে একটা জিনিস করতে পারো, পরে 30 দিন করতে আরো ইজিয়ার মনে হবে, এরপরে 30 দিন মনে হবে যে দূর, এটা আমার হ্যাবিট, এটাই করবো, এটাই আমি, ঠিক আছে? দেয়ার ইজ এ কনসেপ্ট, এটা আমার খুব মনে আছে, এটা হচ্ছে অ্যান্ড্রু হুবারম্যান একজন আছে ইউটিউবে, ইয়েস, নিউরোপ্লাস্টিসিটি নিয়ে উনি কথা বলছে। আমি এটা মোটামুটি শুনছি, শর্টস গুলোতে শুনছি, মানে ওনার একটা ক্লিপসে শুনছিলাম, ভালো লাগছে আমার কাছে, যে উনি কিন্তু সেম কথা বলছে যে হ্যাবিট বিল্ডিং ইজ সাম সর্ট অফ নিউরোপ্লাস্টিসিটি। মানে উনি চাইছে যে এক্সপ্লোর করতে, ক্রিয়েশন করতে, মানে আই গেস তুই ওইটাই বলতেছিস। হ্যাঁ, বেসিক্যালি হচ্ছে আমি আসলে ওটা তো বলতেছি, বাট আমি কোন কনটেক্সটে বলতেছি এটা একটা আমি বলি। সেটা হচ্ছে, মানুষজন যখন নতুন কিছু একটা শিখতে যায়, তখন এই জিনিসটা অনেক বাধা দেয়। কিভাবে? যেমন আমি ধরে নাও, ফার্স্ট আমি ধরে নাও ম্যাথ, আমি ধরে নাও আমি ক্যালকুলাস পারি না, ধরো এখন বাচ্চারা হয়তো বুঝবে না ক্যালকুলাস কি। ক্যালকুলাস হচ্ছে ম্যাথের একটা অ্যাডভান্স জিনিস। এখন আমি ক্যালকুলাস নিজে নিজে শিখতে যাচ্ছি। একটা জিনিস আমি বলি, লাইফে একটা স্কিল তোমাকে শিখতে হবে, সেটা হচ্ছে নিজে নিজে কিভাবে একটা জিনিস শিখতে হয়, ঠিক আছে? সবসময় তুমি কোচিং সেন্টারে গিয়ে শিখতে পারবে না, নো অফেন্স টু ড্রিমস। সবসময় টিচারে গিয়ে শিখাবে এরকম না। ইউনিভার্সিটিতে যখন যাবো তখন নিজে নিজে জিনিসপাতি শিখতে হয়। তখন ধরো প্রোগ্রামিং, আচ্ছা ঠিক আছে, প্রোগ্রামিং শুরুতে তুমি যখন মনে হবে যে ধরো আমি তো আই এম নট গুড এনাফ, আমি পারতেছি না, মানে আমি মনে হয় কখনো আমি ওই লেভেলে রিচ করব না, ওই হাই লেভেলে, এই জিনিসটা যখন, তারপর আরেকটা রেলেভেন্ট এক্সাম্পল, সেটা হচ্ছে ধরে নাও টাইপিং স্পিড শিখা, বা হ্যাঁ আরেকটা রেলেভেন্ট এক্সাম্পল, ধরো টাইপিং স্পিড বাড়ানো, বা ধরো ওয়েট কমানো, ওয়েট লস, বা ম্যারাথন দৌড়ানো, এনিথিং। ইনিশিয়ালি মনে হবে যে কি, আই এম টু স্লো, আই উইল নেভার মেক ইট, এরকম মনে হবে যে না, আমার মনে হয় আমাকে দিয়ে হয়তো হবে না। আমি তোমাকে একটা এক্সাম্পল দিব যেটা পুরো জিনিসটা ক্লিয়ার করে দিবে। ইমাজিন তুমি সেম মানসিকতা নিয়ে তুমি এখন একটা বাচ্চার বডিতে চলে গেছো, যে হাঁটতে শিখে নেয় এখনো, ঠিক আছে? সে কি করে? সে শুরু করি। তো টাইম চলে যাচ্ছে, মানে তো নামাজে টাইম হবে না, আরো টাইম আছে, আরো প্রায় 20 মিনিট আছে আমার। হ্যাঁ, যেটা বলছি, ইমাজিন তুমি সেম মাইন্ডসেট নিয়ে তুমি ওই বাচ্চাটার বডিতে চলে গেছো, যে বাচ্চাটা এখন হাঁটা শিখে নাই। এখন তুমি ফার্স্ট দিন উঠার চেষ্টা করছো, আমি সব মানুষকে দেখি হাঁটতে, আমার তো হাঁটতে হবে খুব তাড়াতাড়ি। আরেকটা জিনিস, যারা এক্সপার্ট হয়েছে তারা একদিনে এক্সপার্ট হয়নি, তারা অনেক বছরে হাঁটা শিখছে আর এক্সপার্ট হয়েছে, ঠিক আছে? তুমি মনে করতে চাও সবাই হাঁটতে পারে, আমার হাঁটা শিখা উচিত। তুমি উঠার চেষ্টা করছো, পড়ে গেছো, ব্যথা পাইছো, কান্না করতেছো, ঠিক আছে? মোস্ট পিপল থার্ড দিনে হাঁটা শিখা ছেড়ে দিবে, ওরা যদি এই মাইন্ডসেট নিয়ে চলে, ঠিক আছে? বাট তুমি যদি 3 দিন পড়ছো,
মানুষ শরম দিছে, এম্বারেসিং লাগছে, বা তুমি মনে হইতেছে তুমি পারতেছো না এরকম, বাট 3 দিন তুমি পড়ে গেছো, 4th দিনেও তুমি পড়ে গেছো, 5th দিনেও তুমি পড়ে গেছো, বাট তুমি পড়ার পর আবার উঠে আবার ট্রাই করছো। এই জিনিসটা যদি তুমি এনশিওর করতে পারো যে না ভাই আমি পড়ে গেছি, আবার উঠে আমি হাঁটবো, আমি দাঁড়াবো, আমি ট্রাই করব, ওই জিনিসটা will eventually lead to you learning how to walk. even better, তুমি দৌড়াইতে শিখে যাবা একটা টাইমে, ঠিক আছে? বাট ওই ফার্স্ট স্টেপ, ওই স্মল স্টেপস গুলো তোমাকে নিতে হবে। আমি তো পারতেছি না, আমি 4th দিন, আমি 1 মাস ট্রাই করছি, মনে হইতেছে আমি ধরু পারবো না, মনে হয় জিনিসটা মনে হয় আমার জন্য অনেক কঠিন। আচ্ছা ইমাজিন তুমি সেম মাইন্ডসেট নিয়ে তোমাকে এখন একটা বাচ্চার বডিতে ঢুকাই দেওয়া হয়েছে, বাচ্চাটা হচ্ছে এখন হাঁটা শিখে নেয়, ঠিক আছে? ইমাজিন বাচ্চাটার ভিতর তুমি এখন কি চিন্তা করতেছো, যে আচ্ছা আয় হ্যাঁ আমি তো হাঁটতে পারি না, অন্য সবাই হাঁটতেছে, এখন আমাকে তাড়াতাড়ি হাঁটা শেখা উচিত। তো তুমি উঠছো, উঠে চেষ্টা করছো 1 দিন, 2 দিন, 3 দিন, পড়ে গেছো, পারতেছো না, দিনও না, তুমি কয়েক ঘন্টা চেষ্টা করে মনে হচ্ছে দূর আমি কিছু পারি না, কান্নাকাটি করতেছো, ঠিক আছে? দ্যাটস হোয়াট হ্যাপেন্স টু মোস্ট অফ আস। স্পেশালি বড় হওয়ার পর আমরা ভুলে যাই যে আমরা বাচ্চা হিসাবে আমরা যে হাঁটা শিখছি, আমরা কথা বলা শিখছি, উই হ্যাভ দ্য সেম ব্রেইন যার মাধ্যমে আমরা প্রোগ্রামিং শিখবো, ঠিক আছে? যেমন আমি হয়তো ক্লাস 10-এ যখন প্রোগ্রামিং ফার্স্ট স্টার্ট করছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে জিনিসটা এত কঠিন, এখন আমি কেমনে পারবো। আমি মানুষকে দেখতেছি যে অন্য মানুষ অনেক ভালো প্রোগ্রামিং পারে, যেমন আমার কিছু ফ্রেন্ড ছিল, ওরা হচ্ছে প্রোগ্রামিং কন্টেস্ট করতেছিল, আর আমি কখনো করি না এগুলা জীবনও। এরকম একটা জিনিস বলি, সেটা হচ্ছে অন্য মানুষের টাইম লাইনে নিজেকে কম্পেয়ার করলে তোমার মনে হবে যে আয় হ্যাঁ আমি তো কখনো, ওরা তো হাঁটা শিখে গেছে, আমি হাঁটা শিখবো না। কিন্তু না, তুমি যদি ইনাফ প্রত্যেক দিন, আফটার ফলিং ইচ টাইম ইউ গেট আপ এন্ড ইউ ট্রাই অ্যাগেন, আফটার ফলিং ইচ টাইম ইউ গেট আপ এন্ড ট্রাই অ্যাগেন, ইফ ইউ কিপ ডুইং দ্যাট, তুমি একটা টাইম আসবে যেদিন তুমি হাঁটা শিখবা, এন্ড বেটার দেন দ্যাট তুমি দৌড়ানো শিখবা। হাঁটা বাদ দিয়ে তুমি দৌড়ানো স্টার্ট করবা, তোমার একদিন মনেই হবে না যে আল্লাহ, আমি একটা লাইফে, আমার একটা টাইম ছিল যখন আমার কাছে হাঁটা অনেক কঠিন মনে হতো, আমি হাঁটতে পারতাম না, হাঁটার জন্য আমাকে পা কিভাবে নাড়াইতে হবে ওটা আমাকে চিন্তা করা লাগতো। এখন তো তুমি চিন্তা করো না, হাঁটতে পারো, কথা বলতেছি, আমার জিহ্বাটা কিভাবে নাড়াইতে হবে এটা আমার চিন্তা করতে হয় না, কিন্তু একসময় ছোট বাচ্চা অবস্থায় আমাকে এটা শিখা লাগছে। লাইফে সবকিছু এইভাবে কাজ করে, তোমার সেম ব্রেনটা এখনো আছে, ব্রেন ফাংশনিং ক্লাস 9-10-এ বা কলেজে, ইউনিভার্সিটিতে, 20s 30s তখনও সেম ব্রেনটাই আছে, হয়তো একটু ম্যাচিওর, হয়তো শিখতে একটু টাইম বেশি লাগে, বাট yes you have the same brain. So the best suggestion I can give, আজকে সারা লেকচার সব বাদ, এখন হইতেছে সাজেশন টাইম, সেটা হচ্ছে নেভার গিভ আপ, ট্রাই করতে থাকো, ট্রাই করতে থাকো, ট্রাই করতে থাকো, হাঁটা শিখে যাবা, দৌড়ানো শিখবা। ইয়েস। আর থার্ড পয়েন্ট যেটা বলতে যাচ্ছিলাম, থার্ড পয়েন্টটা আমি ভুলে গেছি। সো থার্ড পয়েন্টটা হচ্ছে ফলো দ্য ফার্স্ট 2 পয়েন্টস। এটা ভালো হয়েছে তাহলে। আচ্ছা তাহলে আই গেস এখানে শেষ করলে মানে ভালো হয়, বুঝছস? এখানে আমি কি এন্ড রেকর্ডিং দিব নাকি?